হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পড়ব স্পেকট্রামের প্রথম চ্যাপ্টার সোর্সেস ফর দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। 18 শতাব্দী থেকে 20 শতাব্দী পর্যন্ত ভারতকে জানার জন্য বিভিন্ন ঐতিহাসিক তথ্য আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। ইতিহাসকে জানার জন্য আমাদের কাছে বিভিন্ন উপায় রয়েছে। তার মধ্যে তিনটে দিক বিশেষভাবে গুরুত্বপূর্ণ: আর্কিওলজি, ম্যানুস্ক্রিপ্ট এবং ইনস্ক্রিপশন। আমরা এখানে যেগুলি সম্পর্কে পড়ব সেগুলো অধিকাংশই লিখিত তথ্য। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিকে জানার জন্য আমাদের কাছে অনেক অফিসিয়াল রেকর্ড, আর্কাইভস, ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা জানবো এবং যার মাধ্যমে এটা আমরা বোঝার চেষ্টা করব যে তখনকার দিনে ভারতের পরিস্থিতি ঠিক কেমন ছিল। 18 সেঞ্চুরি থেকে মধ্য 20 সেঞ্চুরি পর্যন্ত অনেক ঐতিহাসিক তথ্যই আমরা পেয়ে থাকি, কিন্তু আধুনিক ইতিহাস গঠনের ক্ষেত্রে আমরা যেগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেব সেগুলো হলো আর্কাইভস আসলে কি? আর্কাইভস হচ্ছে আসলে বিভিন্ন ঐতিহাসিক রেকর্ড বা বিভিন্ন তথ্যের একটা কালেকশন বা সংযোজন। যখন অনেকগুলো ঐতিহাসিক তথ্যকে আমরা এক জায়গায় করে একটা কালেকশন তৈরি করি, সেটাকে আমরা আর্কাইভস বলতে পারি। এগুলোর মাধ্যমে আমরা আমাদের ইতিহাসের সম্পর্কে বুঝতে পারি। তারা সম্পূর্ণভাবে সঠিক এবং নির্ভুল। এগুলো কোনোভাবেই ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করার জন্য লেখা হয়নি। পরবর্তী জেনারেশন এগুলো পড়ে কি ভাববে সেগুলো ভেবে কখনো এগুলো লেখা হয়েছিল না। বিভিন্ন সামাজিক আইনগত কারণে এই তথ্যগুলোর প্রয়োজন হয়েছিল তখনকার দিনে, তাই এই তথ্যগুলো তখন লেখা হয়েছিল। এই জন্যই আমরা বলতে পারি যে এই তথ্যগুলো সম্পূর্ণভাবে নির্ভুল এবং এগুলোর ওপর আমরা বিশ্বাস করতে পারি। বিভিন্ন অফিসিয়াল রেকর্ড এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অফিসিয়াল রেকর্ডস বলতে কি বোঝায়? অফিসিয়াল রেকর্ডস বলতে তখনকার দিনে যে সমস্ত সরকারি নথিপত্র ছিল, সে সমস্ত সরকারি কাগজ ছিল, তখন যে সরকারি জিনিসগুলো নথিভুক্ত করা হয়েছিল সেগুলোকে আমরা বলতে পারি। এই সমস্ত অফিসিয়াল রেকর্ডসের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন তথ্য থেকে আমরা ভারতের সম্পর্কে অনেক কিছু জানতে পারি। বিশেষ করে 1600 থেকে 1857 খ্রিস্টাব্দের সময়কালে ভারতের ব্যবসা বাণিজ্য কেমন ছিল সেটা সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানতে পারি। 1857 পর থেকে তোমরা সকলেই জানো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরিভাবে প্রশাসন নিজের হাতে তুলে নেয় এবং তারা সরাসরি সব কিছু নিয়ন্ত্রণ করতে শুরু করে। সেই সময়কার প্রচুর পরিমাণে এবং বিস্তারিত নথিপত্র আমরা পেয়ে থাকি। আমাদের ঐতিহাসিকরা এই সমস্ত তথ্যের মাধ্যমে উন্নতির প্রত্যেকটি স্তর সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারে এবং অন্যান্য ইউরোপীয় যে সমস্ত কোম্পানিগুলো, যেরকম পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ, আমাদের এখানে বাণিজ্য করতে এসেছিল আমাদের ভারতে, তাদেরও বিভিন্ন তথ্য রয়েছে যেগুলো থেকে আমরা 17 এবং 18 শতাব্দীর ইতিহাস গঠনের সম্পর্কে অনেকটা জানতে পারি। এই সমস্ত জিনিস থেকে আমরা যে শুধুমাত্র অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে পারি সেটাই তো শুধু নয়, আমরা সাথে সাথে তখনকার দিনে রাজনৈতিক অবস্থা কীরকম ছিল বা ঠিক কীরকম পরিস্থিতি ছিল রাজনীতির দিক থেকে ভারতের, সেই সম্পর্কে অনেকটা আভাস পাই। সমস্ত অফিসিয়াল রেকর্ডস ছাড়াও রয়েছে বিভিন্ন বায়োগ্রাফি, মেমোয়ার এবং ট্রাভেল অ্যাকাউন্টস, যেগুলো আমাদের তখনকার সময়ের অনেক ধারণা দেয়। এছাড়া রয়েছে বিভিন্ন নিউজ পেপার, যেগুলো তখনকার দিনে লেখা হয়েছিল, সেগুলো থেকেও আমরা তখনকার ইতিহাস সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে থাকি। এরপর জানা যাক আর্কাইভাল ম্যাটেরিয়ালস সম্পর্কে। আর্কাইভস কি সেটা আমি প্রথমেই তোমাদেরকে বলেছি। আর্কাইভস প্রধানত 4 রকমের রয়েছে: সেন্ট্রাল গভর্নমেন্টের আর্কাইভস, স্টেট গভর্নমেন্টের আর্কাইভস, এছাড়া সাবঅর্ডিনেট যে অথরিটিসের যে সমস্ত রেকর্ডস রয়েছে সেগুলো, এবং জুডিশিয়াল রেকর্ডস। প্রথমে আমরা জানবো সেন্ট্রাল গভর্নমেন্ট আর্কাইভস সম্পর্কে। সেন্ট্রাল গভর্নমেন্ট আর্কাইভস, যেটি কিনা নিউ দিল্লিতে লোকেটেড, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনেক আর্কাইভস রয়েছে, যেগুলি বিশেষ গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য তথ্য বলে মনে করা হয় আধুনিক ইতিহাসের জন্য। জেমস রেনেল এর অ্যাপয়েন্টমেন্টের পর থেকে ভারতে সার্ভে করার একটা প্রবণতা শুরু হয়। জেমস রেনেল, যিনি কিনা প্রথম সার্ভে জেনারেল ছিলেন বাংলার, 1767 খ্রিস্টাব্দে তিনি অ্যাপয়েন্টেড হন। তারপর থেকেই ভারতে বৈজ্ঞানিকভাবে ম্যাপ তৈরি এবং বিভিন্ন আননোন রিজিয়ন সম্পর্কে জানা যেতে শুরু করে। এছাড়াও সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন জার্নাল এবং মেমোয়ার্স রয়েছে, যেগুলি আমাদের তখনকার সময় ভারতের ভৌগোলিক ক্ষেত্রে কীরকম ছিল বা ভৌগোলিক দিক থেকে ভারত কীরকম ছিল সেই সম্পর্কে তথ্য দেয় এবং তখনকার সোশিও ইকোনমিক অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও অনেকটা আমাদের ধারণা দিয়ে থাকে। সেই সময় গভর্নমেন্ট বিভিন্ন রকম পলিসি চালু করেছিল শিক্ষাক্ষেত্রে, এডুকেশনে উন্নতির জন্য এবং এডুকেশনে গ্রোথ আনার জন্য বিভিন্ন রকম
পলিসি তখন গভর্নমেন্ট চালু করে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টসের আর্কাইভসে এডুকেশন রেকর্ড যেগুলো রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আর্কাইভসের এডুকেশন রেকর্ড থেকে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। নেক্সট রয়েছে স্টেট আর্কাইভসের বিভিন্ন তথ্য। সেগুলির মধ্যে প্রথমেই আমরা পেয়ে থাকি ফর্মার ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস, অর্থাৎ আগে যে সমস্ত ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস ছিল তাদের কি পরিস্থিতি ছিল সেগুলো সম্পর্কে। এছাড়া 1947 সালে স্বাধীনতার পর বিভিন্ন প্রিন্সলি স্টেটগুলোকে ভারতের মধ্যে ইনকর্পোরেট করতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেগুলি সম্পর্কে। এছাড়া আরও রয়েছে ব্রিটিশ ছাড়া যে সমস্ত বিদেশি অ্যাডমিনিস্ট্রেশনগুলো ভারতে এসেছিল তাদের সম্পর্কে। এই সমস্তগুলো সম্পর্কে আমরা জানতে পারি স্টেট আর্কাইভস থেকে। এছাড়া এই সমস্ত রেকর্ড থেকে ব্রিটিশরা কিভাবে আস্তে আস্তে একটু একটু করে ভারত থেকে সমস্ত শক্তিকে হস্তান্তরিত করে নিয়েছিল সেটাও আমরা জানতে পারি। এক্ষেত্রে একটা কথা উল্লেখ্য যে কিংডম অফ লাহোর, অর্থাৎ যেটি খালসা দরবার নামে খুব বিখ্যাত, সেটা 1800 থেকে 1849 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ের ঘটনা। এটি একটি গুরুত্বপূর্ণ সোর্স বলে মনে করা হয়। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ সোর্স অফ হিস্টোরিক্যাল মেটেরিয়াল। এছাড়াও বম্বে, বেঙ্গল, মাদ্রাজেরও অনেক রেকর্ডস রয়েছে। তোমরা সকলেই জানো সিরাজউদ্দৌল এবং ব্রিটিশদের মধ্যে একটি লড়াই বা যুদ্ধ হয়েছিল। সেই সময় ফোর্ট উইলিয়ামসে স্যাক অফ ক্যালকাটার কারণে অনেক আর্কাইভস ছিল যেগুলো নষ্ট হয়ে গিয়েছিল এবং কিছু হারিয়েও গিয়েছিল। কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সির যে আর্কাইভসগুলো ছিল সেগুলো কিছু অংশে বেঁচে যায়, যদিও সেগুলো সম্পূর্ণভাবে সিরিজে নেই। কিছু পার্টলি রয়েছে, কিছুটা স্টেট আর্কাইভসের কাছে পার্টলি রয়েছে এবং কিছুটা ন্যাশনাল আর্কাইভসের কাছে পার্টলি রয়েছে। তারপর আসে মাদ্রাজ প্রেসিডেন্সি রেকর্ড, যেগুলি থেকে সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কতটা ক্ষমতা বিস্তারিত করেছিল সেটা সম্পর্কে জানা যায়। এছাড়া দাক্ষিণাত্য অঞ্চলগুলিতে যে অ্যাংলো এবং ফ্রেঞ্চদের মধ্যে একটা স্ট্রাগল চলছিল, একটা কনফ্লিক্ট চলছিল, সেগুলি সম্পর্কেও আমরা মাদ্রাজ রেকর্ড থেকে জানতে পারি। ব্রিটিশ ছাড়াও কিছু বিদেশি শক্তি এবং তাদের আর্কাইভস রয়েছে যেগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন কিনা পর্তুগিজ, যারা সমগ্র গোয়া অধিকার করে রেখেছিল। 1700 থেকে 1900 সময়কালটা, 1700 থেকে 1900 মাঝামাঝি যে সময়কালটা, তারা সেখানে ক্ষমতা সম্পূর্ণভাবে বিস্তারিত করে। এরপর রয়েছে ডাচ রেকর্ড। ডাচরা প্রধানত কোচিন এবং মালাবার যে উপকূলটা সেখানে বিস্তার করেছিল। এগুলিও মাদ্রাজ অফিস রেকর্ডের অন্তর্ভুক্ত রয়েছে। ফ্রেঞ্চ আর্কাইভসও রয়েছে, কিন্তু ফ্রেঞ্চ আর্কাইভস যেগুলি মেনলি রয়েছে সেগুলো চন্দ্রনগর এবং পন্ডিচেরিতে রয়েছে। কিন্তু ফ্রেঞ্চ অথরিটি সেগুলোকে প্যারিসে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ সেগুলো ট্রান্সফার করে দেওয়া হয় প্যারিসে। ড্যানিশদেরও আর্কাইভস আমাদের কাছে ছিল, কিন্তু সেগুলিকেও একইভাবে কোপেনহেগেনে স্থানান্তর করে দেওয়া হয়। যখন কিনা ডাচরা ট্যাঙ্কোবার এবং শ্রীরামপুরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে হস্তান্তর করে দেয় 1845-এ, তখন সেই সমস্ত রেকর্ডগুলিকেও কোপেনহেগেনে ট্রান্সফার করে দেওয়া হয়। বাকি যেইটুকু ড্যানিশ রেকর্ড আমরা পেয়ে থাকি সেগুলি মাদ্রাজ রেকর্ডে অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট ইজ ফরেন রিপোজিটরিজ। রিপোজিটরিজ কথার অর্থ যখন কোনো জিনিস অনেক বেশি পরিমাণে কোথাও জমা করা হয়। প্রচুর বই এবং ডকুমেন্টস এখানে এক জায়গায় জমা রাখা হয়েছিল। শুধু মডার্ন ইন্ডিয়া সম্পর্কে নয়, এমনকি ইম্পেরিয়ালিস্টিক পাওয়ার সম্পর্কেও এখান থেকে জানা যায়। তারা কিভাবে রুল করেছিল সেই সম্পর্কে আমরা অনেকটা ধারণা পাই। এছাড়া ইন্ডিয়ান অফিস রেকর্ডস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, কোর্টস অফ ডিরেক্টরস, বিভিন্ন সময়ে যে কমিটিগুলো তৈরি হয়েছিল সেগুলি সম্পর্কে তথ্য রয়েছে। বোর্ড কমিশনার, রেকর্ডস অফ সেক্রেটারি এবং ইন্ডিয়ান কাউন্সিল, এগুলি সম্পর্কেও জানা যায়। এগুলি থেকে আমরা অনেক কিছুই জানতে পারি ভারতের ইতিহাস সম্পর্কে। এছাড়া রয়েছে বিভিন্ন বায়োগ্রাফি, মেমোয়ার, ট্রাভেল অ্যাকাউন্টস, বিভিন্ন সিভিল সার্ভেন্টস যারা কিনা ভারতে এসেছিল এবং ভারতের বিভিন্ন জায়গা সম্পর্কে তাদের অভিজ্ঞতার কথা লিখে গিয়েছে। এই সমস্ত কিছু থেকে আমরা ভারতের ইতিহাস সম্পর্কে জানতে পেরে থাকি। যদিও এই লেসনটি খুব একটি গুরুত্বপূর্ণ নয়, তবু আমি এটি স্কিপ করতে চাইছিলাম না, কারণ আমি চাইছিলাম তোমরা এই লেসনটি শোনো এবং নিজেরাই বুঝে দেখো যে এই লেসনটির গুরুত্ব আছে কি নেই। আমি বলবো না এই লেসনটি সম্পূর্ণ গুরুত্বহীন, কিন্তু আমার মনে হয় এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটির বিশেষ কোনো প্রয়োজন নেই। তবু আমি চাইবো এটি তোমরা অন্তত একবার চোখ বুলিয়ে দেখো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও. I hope it will help you all. Thanks for watching. Please consider subscribing.